একটা জিনিস দেখাচ্ছি গাইস তোমরা দেখো, এই যে লাল কাঁকড়া সি বিচে, যেটা খুব ফেমাস একটা জিনিস, তোমরা দেখো সামনে গেলে ঢুকে যাবে। এই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো। সি বিচটা তোমরা দেখো গাইস, সমুদ্রের আওয়াজ হয়তো শুনতে পাচ্ছ হালকা, কাছে গেলে আরো ভালো শুনতে পাবে। এটা ভাষায় প্রকাশ করা যাবে না, এই এই যে জিনিসটা ভাষায় তোমাদের প্রকাশ করতে পারবো না। তোমরা জাস্ট ফিল করো জিনিসটা, তোমরা জাস্ট ফিল করো সমুদ্রের আওয়াজ। আর আমরা এখানে কিভাবে পৌঁছেছিলাম সেটার পুরো ভিডিওটা আপনারা এখন দেখতে থাকুন। আশা করি আপনাদের সবাই খুব ভালো লাগবে। গুড মর্নিং গাইস, গুড মর্নিং সবাইকে। সো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি গাইস। তো আজকে ফাইনালি সেই দিনটা চলেই এসেছে। আমরা অনেক দিন থেকেই প্ল্যান করছিলাম যাব করে। তো থাম্বনেল এবং টাইটেল দেখে আশা করি তোমরা সবাই বুঝে গেছো, তাও বলে দিচ্ছি। আজকে আমরা যাচ্ছি বকখালি গাইস। বকখালি সবাই ওই আপনার ডায়মন্ড হারবার রোডটা ধরে যায়। তো আমরা তোমাদের সবাইকে আজকে একটা নতুন রোডের একটা সন্ধান দেব, যেটা আমার ভিডিওর মধ্যে তুমি অলরেডি দেখতে পাচ্ছ হয়তো, যে আমি যে রোড ম্যাপটা আমি তোমাদের সুবিধার জন্য করে দিয়েছি। সেটা হচ্ছে প্রথমে পৈলান থেকে নেপালগঞ্জ, অ্যান্ড নেপালগঞ্জ থেকে জুলপিয়া থেকে চাকদা, এবং ওখান থেকে হুটুগঞ্জ, তারপরে বকখালি। তো ব্লগে থাকো, সাথে থাকো, খুব ভালো লাগবে আশা করি। একটা নতুন রোডের সন্ধান তোমরা পেতে চলেছো বকখালি যাওয়ার জন্যে। আর হ্যাঁ, কে যাচ্ছি সেটা একটু বলে দিই। আমি, আমার মামার ছেলে রাকেশ আর ওর দুটো বন্ধু মনোজ এবং কুন্তল, ওরা যাচ্ছে হন্ডা সার্ভিস এসপি নিয়ে। আর আমি যাচ্ছি আমার চ্যাম্পিয়ন এনটক রেস এডিশন 125। সো এটা নেপালগঞ্জ মোড়। দেখো এখান থেকে আমরা রাইড নিচ্ছি, এই যে হ্যাঁ, এখান থেকে রাইড নিয়ে নিলাম। আর এখান থেকে মোটামুটি 7-8 কিলোমিটার গেলে এখান থেকে জুলপিয়া পড়বে। এই দেখো, হ্যাঁ এটা জুলপিয়া রোড। তো পুরো ট্রিপটার মধ্যে চেষ্টা করব তোমাদেরকে ট্রিপটাকে সুন্দরভাবে গাইড করে দেওয়া, যাতে তোমরা যারা আসছো তাদের তোমাদের কোনো অসুবিধা না হয়। আর আসার সময় প্রচুর বৃষ্টি হয়েছে গাইস, তো আমরা কিছু জায়গায় দাঁড়িয়ে গেছিলাম। একটু দেরিও হয়ে গেছে, আমাদের 5টায় বেরোনোর কথা ছিল, তো এখন অলরেডি 6টা, 6:30 বেজে গেছে। ব্লগটা তোমাদের আশা করি খুব ভালো লাগবে, নিরাশ করব না। যতটা পারবো তোমাদেরকে গাইড করে দেবো রোডটার ব্যাপারে, রুট যে ম্যাপটা আছে সেই ম্যাপটার ব্যাপারে। এটা একটা নতুন রুট ম্যাপ, সবাই যায় ডায়মন্ড হাবড়া রোড, আপনার ওই ডায়মন্ড হাবড়া যে রোডটা আছে ডিএইচ রোড দিয়ে যায়। তো আমরা যাচ্ছি একটা নতুন রোড দিয়ে, যেটা আমরা জুলপিয়া হয়ে যাব। জুলপিয়া থেকে প্রথমে যাব চাকদা থেকে আমরা যাব হটুগঞ্জ, এবং মাঝে পড়বে আমাদের উস্তি। তো চলো সাথে থাকো, ব্লগে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো গাইস, তোমরা জানো খুব ভালো করে যে এইরকম একটা ওয়েদারে, এই যে দেখো হালকা বৃষ্টি হয়েছে সকালের দিকে, এইরকম একটা ওয়েদারে কিন্তু চালানোর মজাই আলাদা। সে তুমি বাইক বলো বা স্কুটি বলো, আমার তো খুব ভালো লাগছে। আর হ্যাঁ, একটা কথা বলে দিই গাইস, আমি একদম ফার্স্ট ব্লগ এটা করছি। তো আমার ব্লগের মধ্যে আমার কোনো মাউন্ট ছিল না, ফোন মাউন্ট ছিল না, তো ফোনটা হাতে ধরে আমাকে ব্লগ করতে হয়েছে। আমি এবং আমার ভাই দুজনে অল্টার করেছি। তো কেমন হয়েছে জানাবে ব্লগটা। যদি কোনো মনে হয় যে খারাপ হয়েছে, অবশ্যই খারাপ কমেন্ট করো, কোনো অসুবিধা নেই তাতে। আমিও তো ফার্স্ট টাইম করছি, তো ভুল ত্রুটি হতেই পারে, ক্ষমা করে দিও। আর যদি কিছু ভালো লেগে থাকে তো ভিডিওটা অবশ্যই লাইক করো, একটা শেয়ার করো, সাবস্ক্রাইব তো অবশ্যই করতে ভুলো না, কারণ তোমরা সাবস্ক্রাইব করলে আমি ভবিষ্যতে আরও ভিডিও বানাতে
আগ্রহী হব। হ্যাঁ, এই যে আমরা ঢুকে গেছি জুলপিয়া রোডে। গাইস, তোমাদেরকে একটা কথা বলে রাখি, এইখানে যে জুলপিয়া থেকে রাইট টার্ন ছিল, এটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি, বিকজ তখন খুব বৃষ্টি হচ্ছিল, তার জন্য আমি খুবই দুঃখিত। এখন এই রাস্তাটা ধরে সোজা যাব ঝিনকি, জুলপিয়া টু ঝিনকি এবং চাকদা। আর হ্যাঁ, সকালে আমরা কিছু খেয়ে বেরোইনি, তো তার জন্য আমরা জুলপিয়াতে একটু টিফিন করে নিয়েছিলাম, যেটা আমি তোমাদের দেখাতে পারিনি, তখন বৃষ্টি হচ্ছিল এই কারণে। তো সাথে থাকো, দেখো রাস্তাটা কেমন, তোমরা প্লিজ কমেন্ট করো। একটা নতুন রাস্তা দিয়ে আমরা যাচ্ছি আজকেরে। আমার তো ভীষণ ভালো লাগছে এই রাস্তায় গাড়ি চালাতে। তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করো। আর আমাদের মোটামুটি গুগল ম্যাপে দেখাচ্ছিল অ্যারাউন্ড 3 আওয়ার্সের মতন, 3 ঘন্টা। তো আমরা মোটামুটি 6:30টায় গাড়ি ছেড়েছি, তো 10:30টার মধ্যে আমরা চেষ্টা করব ঢুকে যাওয়ার। দেখি কতটা চালাতে পারি, মাঝে একটু রেস্ট নিতে হবে অবশ্যই, একভাবে তো এত টানা গাড়ি চালানো যায় না। তোমরা এই রাস্তা দিয়ে কারা কারা এসেছো এর আগে, প্লিজ তোমরা আমাকে কমেন্টে জানাও। অনেকেই হয়তো এসেছো আমার আগে, আমি তো প্রথম নই। তো যাই হোক, আমি একটা কথা বলবো তোমাদেরকে গাইস, সেটা হচ্ছে যারা এই সাউথের দিকে থাকে না, যেমন ধরুন এই পৈলান বলুন, বা আপনার হচ্ছে কি বলবো, ওইদিকে আপনার বারুইপুর বলুন, বা আমাদের ঠাকুরপুকুর, বেহালা, এরা কিন্তু যদি মনে করে, মানে যারা আসতে চাইছে বকখালিতে, তো এই রোডটা কিন্তু ইউজ করতে পারো তোমরা, বিকজ এটা আমি মনে করি এটা একটা বাইপাস টাইপের রোড, এবং সময়ও কম লাগবে, গাড়ি ঘোড়ার চাপটাও কম থাকে এখানে। আর দেখো পাশে দুদিকে শুধু তোমরা গ্রিনারিটা দেখো কেমন লাগছে। বৃষ্টি কিছুক্ষণ আগে হয়ে গেছে, রাস্তায় হালকা একটু কাদা আছে, বাট রাস্তাটা কিন্তু অসাধারণ, এক কথায় অসাধারণ। মানে এই রাস্তায় গাড়ি চালাতে তোমাদের কিন্তু কোনো কষ্ট হবে না আশা করি। আর আমি তো ভাইকে বলেছিলাম, ভাই আমি থামাবো না গাড়ি, আমি একবারই বকখালি চলে যাব এরকম রাস্তা যদি পাই। তোমরা কি বলো গাইস, প্লিজ কমেন্টে জানাও। দেখো দুদিকের শুধু সিনিক বিউটিটা দেখো। আমরা যে রাস্তায় গাড়ি চালাচ্ছিলাম, এই যে আমাদের চলে এসেছে কুন্তল আর মনোজ। চলো সাথে থাকো। এই যে রাস্তায় গ্রিনারিটা দেখো, এত সুন্দর গ্রিনারি দেখতে দেখতে গাড়ি চালাতে আশা করি কারোর খারাপ লাগবে না। কখন যে 100 কিলোমিটার 150 কিলোমিটার রাস্তা পার হয়ে যাবে তোমরা বুঝতেই পারবে না। তো ব্লগে থাকো, আর এইরকম অসাধারণ দৃশ্যটা জাস্ট অনুভব করো আমার সাথে, ভালো লাগবে আশা করি। তো গাইস, আমরা চলে এসেছি ডায়মন্ড হারবার রোড, মানে হটুগঞ্জ। তো হটুগঞ্জ থেকে আমরা ডান দিক নিয়ে নিয়েছি। একটা ব্যাপার আমি জানাচ্ছি, সেটা হচ্ছে যখন আমরা চাকদা থেকে আসছিলাম হটুগঞ্জের দিকে, তখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তো যার জন্যে আমি ওই ভিডিওটা করতে পারিনি, ওই পার্টটা। তো তার জন্য আমি খুবই দুঃখিত। তো এখন আমরা আছি
হটুগঞ্জ থেকে মোটামুটি আরও 5-6 কিলোমিটার এগিয়ে এসেছি। তো এখান থেকে অ্যারাউন্ড 43 কিলোমিটার দেখাচ্ছে বকখালি। সময় লাগবে মোটামুটি 1.5 ঘন্টার ওপরে। তো চলো ব্লগটার সঙ্গে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলায় এই যে ওয়েদারটা, এত সুন্দর ওয়েদার, যেখানে তোমাদের কারোর গাড়ি চালাতে কোনো অসুবিধা হবে না, সে তোমরা যতই দূর থেকে আসো না কেন। আমার যেটা মনে হয়, এটা আমার ব্যক্তিগত একদম কনসার্ন। এই রাস্তা খুবই ভালো, মাখনের মতো রাস্তা, তোমাদের কোনো প্রবলেমই হবে না গাড়ি চালাতে। একটু সাবধানে তবে গাড়ি চালাতে হবে, বিকজ এদিকে তো বেঙ্গল এরিয়া, তোমরা সবাই জানো যে এখানে রাস্তার ধারে ধারে অনেক ঘর আছে, অনেক বাড়ি আছে। তো অনেক সময় কি হয়, যারা এই সব রাস্তার ধারে থাকে তারা কিছু ওই যেমন হাঁস মুরগি সব পশুপালন করে, তো এইগুলো অনেক সময় রাস্তার মধ্যে উঠে আসে। তো একটু যদি সাবধানে না গাড়ি চালাতে যায়, তাহলে অনেক সময় বিপদ ঘটতে পারে। তো অবশ্যই তোমরা একটু সাবধানে গাড়ি চালাবে। সবাইকেই বলবো, শুধু আমি নিজে তো অবশ্যই নিজেকে বলি এটা অলওয়েজ, যে গাড়ি চালাতে সবসময় সাবধানে চালাতে হয়, সেটা তুমি যেখানেই যাও না কেন। এই দেখো, দেখেছো, এই দেখো, এই দেখো কী অবস্থা। তো ফাইনালি গাইস, দেখতে দেখতে আমরা চলে এসেছি সেই যে ব্রিজটা, যেটা হাতানিয়া দেওয়ানিয়া নদীর ওপরে তৈরি হয়েছে, বকখালি ব্রিজ। এবং আমরা এই বকখালি ব্রিজের প্রায় কাছেই চলে এসেছি, তোমরা দেখো। আর এই যে ব্রিজের যে দৃশ্যটা, এটা সত্যি মানে ভুলতে পারবে না, এত সুন্দর লাগে এখানে। মানে আমি অনেক ভিডিওতে দেখেছি, অনেক ব্লগারদের ভিডিওতে দেখেছি, এই পার্টিকুলার ব্রিজের ওপর অনেক ভিডিও আছে। খুবই ভালো লাগে সত্যি কথা বলতে। আমি ফাইনালি নিজে যখন এসেছি, আমার আরও ভালো লাগছে। ব্রিজটা বেশ লম্বা, ঠিক আছে, ব্রিজটা বেশ লম্বা, বেশ সুন্দর, আর খুব ভালোভাবে ব্রিজটা তৈরি করেছে, মজবুতভাবে। দেখো গাইস তোমরা, আমি ব্রিজের ওপরে উঠছি গাড়ি নিয়ে, আলাদাই একটা ফিলিংস হচ্ছে, সত্যি মন থেকে বলছি। এই যে ব্রিজটা বেশ কিছু বছর আগে ছিল না, তো তখন কি হতো, এই যে হাতানিয়া দোয়ানিয়া যে নদীটা আছে নিচে দেখো, এই যে হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছ, হ্যাঁ এই যে নদীটা, এই নদীটার ওপর দিয়ে তখন ওই বাঁদিকে আমি দেখানোর চেষ্টা করবো একটু, হ্যাঁ এই জায়গাটা, এখানে একটা ওই যে আমাদের যে বিভিন্ন ঘাট থাকে না নদীতে, ওইরকম একটা ঘাট ছিল, এবং সেখান দিয়ে ভেসেলে করে সমস্ত গাড়ি পারাপার হতো, এবং তাতে করে প্রচুর টাইম লেগে যেত, 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা টাইম লেগে যেত, অনেক দেরি হতো। তো এই ব্রিজটা হওয়ার ফলে কী হয়েছে, অনেক সুবিধা হয়েছে, অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসতে পারছে, এই ব্রিজের ওপর দিয়ে চলে যেতে পারছে গাড়ি নিয়ে। তো অবশ্যই আমি ধন্যবাদ জানাবো আমাদের সরকার, পশ্চিমবঙ্গ সরকারকে। তো এই ব্রিজটা বেশ লম্বা, অনেকটা সময় লাগলো পেরোতে। তো সামনে এই ব্রিজটা যাওয়ার পর কিছুটা পরে পড়বে 10 মাইল। তোমরা জানো 10 মাইল থেকে মৌসুনি যারা যায়, মৌসুনি আইল্যান্ড, তারা ওই 10 মাইল থেকে টোটো বা অটো করে ওখান থেকে যাওয়ার ব্যবস্থা আছে। তো সেটা আমি দেখাচ্ছি না, আর আমি আমার ব্লগে দেখাচ্ছি না, বিকজ আমরা তো যাচ্ছি বকখালি, সোজা চলে যাব। আমি জাস্ট ইনফরমেশনটা দিয়ে রাখলাম। আর এই যে ডান দিকের মাঠগুলো দেখো, মাঠ শুধু সবুজ আর সবুজ, কী যে অসাধারণ লাগছে তোমাদেরকে, আমি বলে বোঝাতে পারবো না। এটা খালি চোখে দেখলে এর একটা আলাদাই অনুভূতি। আমি ফোনে রেকর্ড করেছি, সেটা হয়তো অতটা ভালো লাগছে না, বাট তোমরা যদি খালি চোখে দেখো, একটা আলাদাই শান্তি পাবে, জাস্ট তোমরা হারিয়ে যাবে। এই যে রাস্তা, এত মসৃণ রাস্তা, মাখনের মতো রাস্তা, এই রাস্তা দিয়ে গাড়ি চালাতে তোমাদের কোনো কষ্টই হবে না। আমি এর আগেও একবার এসেছিলাম, তখন অনেক দিন আগে, তখন রাস্তাঘাট এত ভালো ছিল না, কিছু কিছু জায়গায় ভালো ছিল, বাট এতটাও ভালো ছিল না। এখন রাস্তাঘাট এত সুন্দর করে দিয়েছে যে তোমাদের গাড়ি চালাতে কোনো প্রবলেম হবে না। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি গাইস তোমাদেরকে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশান। সেটা হচ্ছে, তোমরা যখন বাইক নিয়ে বা স্কুটি নিয়ে আসবে, তোমরা ওই কাকদ্বীপ বলে যে জায়গাটা আছে, কাকদ্বীপের পরে একটু সাবধানে গাড়ি চালাবে,
কারণ এখানে যে পুলিশ আছে, এখানকার যে পুলিশ আছে, নামখানা পুলিশ, তারা কিন্তু এই রাস্তার ধারে ধারে বিভিন্ন জায়গায় মিটার নিয়ে কিন্তু বসে থাকে। হ্যাঁ গাইস, মিটার নিয়ে, মানে ওরা স্পিড মিটার। ওটা অ্যাকচুয়ালি তুমি হয়তো গাড়ি চালাচ্ছ 70-80-তে, ভালো রাস্তা পেয়েছো, গাড়ি টানছো, কিন্তু তুমি বুঝতে পারবে না ওরা 1-1.5 কিলোমিটার আগে থেকে মিটার দিয়ে ওরা ঠিক ধরে ফেলবে এবং তোমাকে ফাইন চার্জ করবে হাই স্পিডের জন্য, ওভার স্পিডের জন্য। তো আমি এটা জানতাম আগে থেকে, কারণ আমি তো আমার মাসির বাড়ি হচ্ছে ডায়মন্ড হারবার। আমি এদিকে অনেকবার এসেছিলাম এবং আমি জানি, আমি অনেক ব্লগেও দেখেছি, অনেক ব্লগে দেখেছি আমি যে এরকম কেস খেয়ে গেছে ওভার স্পিডের জন্যে। তো গাইস, তোমরা সেটা অবশ্যই মাথায় রেখেই গাড়ি চালিও সাবধানে। আর অবশ্যই নিজের তো একটা সিকিউরিটির ব্যাপার থাকেই, যে আমি ভালো রাস্তা পেলাম, টানলাম 70-80-90, ঠিক আছে, এটা বলছি না। কন্ট্রোল করতে গাড়ি তো অবশ্যই কন্ট্রোল করতে হবে, কারণ ওভার স্পিডিংয়ের জন্য তোমার নিজেরও ক্ষতি হতে পারে। শুধু যে পুলিশ কেসের ব্যাপারটা হবে তা তো নয়, তোমার নিজেরও ক্ষতি হতে পারে। তো সেই জন্যই বলছি, গাড়ি অবশ্যই সাবধানে চালানো উচিত, আমার যেটা মনে হয়। তো এটাই বলার ছিল। বাকি ব্লগটা তোমাদের কেমন লাগছে প্লিজ তোমরা কমেন্ট করো। আশা করি তোমাদের ব্লগটা খারাপ লাগবে না। আর যদি কোথাও কিছু ভুল ত্রুটি হয়, আবারও বলছি, প্লিজ আমাকে ক্ষমা করে দিও, কারণ আমি ফার্স্ট টাইম ব্লগ করছি, তো ভুল ত্রুটি হতেই পারে, আমিও তো মানুষ। তো যাই হোক, ব্লগটা তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করো। আর হ্যাঁ, যারা চ্যানেলটা ভিজিট করছো, তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তাতে আমার খুবই ভালো লাগবে এবং আমি নতুন ভিডিও বানাতে আরও উৎসাহিত হব। সকাল থেকে মোটামুটি আমাদের অ্যারাউন্ড 89-এর মতো আমরা রাইড করে ফেলেছি, আর মোটামুটি বেশি বাকি নেই। তো আমার বাড়ি থেকে বকখালির ডিস্টেন্স ছিল অ্যারাউন্ড 107 কিলোমিটারের মতো। তো আর অল্পই কিছু বাকি আছে, তো আশা করি সেটাও কভার করে ফেলব। আমরা মাঝখানে শুধু দাঁড়িয়েছিলাম কাকদ্বীপে একবার, যখন খুব বৃষ্টি হচ্ছিল তখন একবার দাঁড়িয়েছিলাম। সব থেকে মজার কি যেন গাইস, আমি যখন বাড়ি থেকে আসছিলাম কৈলার থেকে, তখন কৈলার টু কাকদ্বীপ অনেক জায়গায় দেখি বেশ বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট পুরো ভিজে ছিল। কিন্তু সব থেকে অবাক করে গেলাম, কাকদ্বীপের মধ্যে বৃষ্টি নেই, একদম পুরো বৃষ্টি নেই। দেখো রাস্তাঘাট পুরো শুকনো। এবং আমি এটাই অবাক বলছিলাম আমার বাইকের রাস্তা করছিলাম, এদিকে কোনো বৃষ্টি হয়নি। আর আমাদের থেকে কি বৃষ্টি, যার জন্য আমি অনেক জায়গায় ভিডিও শ্যুট করতে পারিনি আমার মোবাইল দিয়ে। আমি বাড়ি থেকে বেরোনোর সময় গাইস, আমরা দুটো গাড়িতেই ফুল ট্যাঙ্ক করে নিয়েছিলাম কৈলার থেকে। আমার গাড়িতে অ্যারাউন্ড ওই 480 টাকার মতো তেল করেছিলাম, আমার একটুখানি তেল ছিল যদিও। আর ও ফুল ট্যাঙ্ক করেছিল, ওর তো মারাত্মক সার্ভিস দেয়, তোমরা জানো, 160-65-এর তো চার্জ ওরা লাগবে না। তো যা তেল আছে ওই তেলেও ব্যাক করে চলে আসতে পারে। আমাদের হয়তো আগে RS-XP বা RS এডিশন যেগুলো আছে, সেখানে মাইলেজ 40-45-এর মধ্যে দেয়। তো আমার ওরকম দিচ্ছে, একটু লংয়ে আসতে গেলে একটু বেশি পাচ্ছি, 344-এর। তো আসার সময় যেগুলো যদি মোটামুটি একটুতেই ভালো হবে আমাদের, কারণ স্কুটিতে বেশি মাইলেজ পাওয়া যায়, সবাই আশা করি ওরকম পাচ্ছি না। যাই হোক, তো ব্লগটা কেমন লাগছে বলো, প্লিজ কমেন্ট করো। এনজয় করছি, আমি তো এনজয় করছি।
রেস্ট না নিয়ে করা যায়। আমরা রেস্ট নিয়েছিলাম একবার মাঝখানে, ওই একবারই আমরা রেস্ট নিয়েছিলাম। আর একবার যখন প্রথম বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন ওই চোখবিয়াতে আমরা যে ভিডিওটা ছিল বৃষ্টি হচ্ছিল বলে কারণে তখন একবার এই দুবার পরে ওটাই আর কার্তিকে একবার এসেছিলাম যখন খুব বৃষ্টি হচ্ছিল তখন ওখানে ওই মোটামুটি 10 মিনিটের মতো। তারপর আমরা কোথাও টানা ওখান থেকে চলে এসেছি। এবং পাশের এই গ্রিনারিগুলো মাঝে মাঝে আমার চোখ পড়ছে, এত ভালো লাগছে গাইজ, তোমাদের কী বলবো। মানে আমি ওটা দেখে ঠিক গাড়ি চালাচ্ছি, আমার কোনো কষ্টই হচ্ছে না। আর এই দিকে এলে মানে এই সাউথের দিকে এলে আমি এগুলো ফিল করবো। মানে আমি আগে একবার মৌসুমে গেছিলাম তখনও সেই আর মানে এই রাস্তার যে কন্ডিশন, রাস্তার কন্ডিশনে কিন্তু বলো বা ওদিকে ডানাল বলো এরকমই রাস্তা পুরোটাই এত সুন্দর রাস্তা। মানে রাস্তা তোমার গাড়ি চালাতে কষ্ট হচ্ছে আমার তো হচ্ছে এটা। তোমরা কারা এসেছে বকখালিতে বাইক বা স্কুটি করে তারা প্লিজ কমেন্ট করো। আর আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তা হয়তো এদিকে হয়তো অনেকের বাড়ি আছে, তারা প্লিজ কমেন্টে ভালো লাগে অবশ্যই আমরা চলে এসেছি 15-16 কিলোমিটার বাকি আছে। যে বকখালি আসবো বকখালি আসবো বলেছি হয়ে উঠছিল তো আমাকে ছুটি আছে অফিসে, পরে দিতে পারবো না। ওরাও বললো কথা হলো, রাত্রেই কথা হয়েছে। আমি বললাম আমার বাড়িতে চলে আসবি, তো ওইখান থেকে তোমরা যারা এই ভিডিওটা দেখছো তোমরা যদি কেউ এখান থেকে বিলং করে থাকো তোমরা অবশ্যই কমেন্টে লিখবে। আর আমরা গাইস মনে হয় চলে এসেছি, হ্যাঁ একদম ঠিক, আমরা বকখালির একদম কাছে চলে এসেছি, ঢুকছি আমরা বকখালিতে। তো ফাইনালি গাইস আমাদের 107 কিলোমিটার রাস্তা জার্নি কমপ্লিট হলো। পুরো এন্টায়ার ব্লগটা তোমাদের কেমন লেগেছে তোমরা প্লিজ কমেন্ট করো, প্লিজ কমেন্ট করো, লাইক করো, ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করো। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সাবস্ক্রাইব করলে আমি আবার ভিডিও বানাতে উৎসাহিত হব। এই যে ঢুকছি, ফাইনালি ঢুকে গেছি গাইস। তো ফাইনালি আমি পৌঁছে গেছি বকখালি। তো ফাইনালি গাইস আমরা চলে এসেছি বকখালিতে। এই সবে আমরা নামলাম গাড়ি থেকে। এখানে ওয়েদারটা খুবই ভালো, আসার সময় প্রচণ্ড বৃষ্টি এবং জ্যাম ফেস করেছিলাম, তো যার জন্য একটু ডিলে হয়ে গেছে আমাদের। এখন আমরা চলে এসেছি ফাইনালি গাইস। এখন আমরা সমুদ্রের দিকে যাব। আমি আছি, কুন্তল আছে, আমার মামার ছেলে আছে, আর একটা ভাই আছে, সবাই মিলে যাব। ঠিক আছে, চলো এনজয় করতে থাকো আমাদের সাথে। ঠিক আছে, চলো গাইস। গাইস পেছনের সমুদ্রটাকে জাস্ট দেখো, শুধু দেখো, মন ভরে দেখো, কিছু বলার নেই আর। এত সুন্দর অপরূপ দৃশ্য আর বলাই বাহুল্য রাখে। জাস্ট যারা এগুলো ভালোবাসে, সমুদ্র পাহাড়, তারাই ফিল করতে পারবে। এটা বলবো না যে সবাই ফিল করতে পারে, তা নয় ব্যাপারটা, কিন্তু এখানে না এলে জাস্ট তোমরা বুঝতে পারবে না গাইস। দেখো, জাস্ট তোমরা দেখো গাইস, আমার পেছনে সমুদ্রটাকে জাস্ট দেখো, এত সুন্দর লাগছে, এত সুন্দর, মানে জাস্ট ভাষায় প্রকাশ করা যাবে না।
তোমরা জাস্ট প্লিজ কমেন্ট করো, আর প্লিজ ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার করো প্রচুর পরিমাণে, আর অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর লাইক করতে ভুলো না। তোমাদের লাইক, কমেন্ট, শেয়ার আমার ভিডিও বানাতে আরও অনুপ্রাণিত করবে।